নমস্কার প্রিয় বাংলাভাষী। তিব্বত আমরা একটা দেশ ছিল আমরা জানতাম, কিন্তু তিব্বতকে চায়না দখল করেছে। চায়না আবার বলছে যে তাইওয়ানকেও দখল করবে, কারণ তাইওয়ানও নাকি চীনেরই একটা অংশ। আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েলরা যখন সারা পৃথিবী জুড়ে একটা মানে অস্থিরতার মধ্যে থাকছিল, তখন হঠাৎ করে দেখা গেল যে প্যালেস্তাইনের কিছু অংশকে ইসরায়েল হিসাবে দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। এই প্যালেস্তাইন দেশের মধ্যে কেন? প্যালেস্তাইন দেশের মধ্যে এই কারণে আমরা ইতিহাস ঘেঁটে দেখতে পারবো, প্রায় 2000 বছর আগে কিন্তু ইসরায়েলরা এই প্যালেস্তাইনেই ছিল এবং প্যালেস্তাইনের মাটিতে তাদের বসবাস ছিল। এখানে দেখা যাচ্ছে যে পাশের দেশগুলো যেমন ইজিপ্ট, সিরিয়া, এদের জর্ডন, লেবানন, এদের রাজারা কিন্তু ইসরায়েলদের উপর অত্যাচার করতো এবং ইসরায়েলরা এখান থেকে পালিয়ে গেছিলো, ইউরোপে পালিয়ে গেছিলো। সেখানে জার্মানির যে নাৎসির নেতা আমাদের জানি হিটলার প্রায় 60 লক্ষ ইসরায়েলকে মারছিল। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের রাজারা, তখন তো রাজার রাজত্ব ছিল। ইসরায়েল কিন্তু কোনো জায়গা মানে ঠিকঠাক করে বেঁচে থাকার মতো কন্ডিশনে ছিল না, সব জায়গায় অত্যাচারিত ছিল। এবং এই জন্য একজোট হয়েছে আজকের ইসরায়েল, এবং প্রত্যেকটা মানে দিনে তারা এত বেশি ভয়ের মধ্যে থাকে যে প্রত্যেকটা সময়, যেমন আজকে সিরিয়া যেমন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে, সারাক্ষণ যেমন বম্বিং হচ্ছে, সেরকম ইসরায়েলও কিন্তু ভয়ে থাকে। এই না ইরান এসে বোম মারে, এই না হিজবুল্লাহ এসে মারে, এই না হুতি এসে মারে, এই না বাকিরা মানে হামাস থেকে শুরু করে বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী সেগুলো এসে মারে। কিন্তু ইসরায়েল একত্রিত হয়ে তাদের কিন্তু সমস্ত শক্তি দিয়ে নিজেদেরকে প্রোটেস্ট করছে, কারণ তারা জানে আজকে যদি তারা মানে হেরে যায়, ইসরায়েল কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবী থেকে কিন্তু ইহুদি নিশ্চিহ্ন হয়ে যাবে। সেজন্য হয়তো একরোখা দেওয়ালে পিঠ ঠেকা যাওয়ার মতো একটা লড়াই। এই যে তিব্বতকে চায়না মানে যে দখল করে আছে, আচ্ছা আমরা কেউ কিছু জানি না জানি, নিশ্চয়ই সারা পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা জানে যে একটা ইউএন বলে একটা আমাদের সংস্থা আছে, যে যার মানে তার একটা কোর্ট আছে, সেই কোর্ট থেকে জাজমেন্ট আসে। কিন্তু চায়নাকে তো কিছু বলতে পারছে না যে তুমি কেন তিব্বত দখল করেছো। অতীত বলে এই তিব্বতও নাকি চায়নারই অংশ ছিল, যেমন আজকে তাইওয়ান চায়নার অংশ এবং সেটাকে দখল করতে চায়, তো তিব্বতও কিন্তু চায়নার অংশ ছিল। এবং এই যেটা শি জিনপিং যেটা বলছে যে আমার হাতের তালু চায়না, তার 5টা ফিঙ্গার হচ্ছে নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল অ্যান্ড লাদাখ, এগুলোকেও নাকি ভারতের অংশ মানে চায়নার অংশ ছিল, এবং এগুলোকে নাকি দখল করতে হবে, তবে গিয়ে চায়না পরিপূর্ণ হবে। ইসরায়েল, চায়না, এরকম বেশ কিছু, যেমন রাশিয়ারও পুতিন কিন্তু চাইছে যে ইউক্রেনটাকে পুরোটা দখল করে নিতে, কারণ ইউক্রেনও নাকি রাশিয়ার ছিলই, ইউএসএসআর থেকে ভেঙেই ইউক্রেন হয়েছে। এবং ইউক্রেনে যে জায়গাগুলো দখল করেছে রাশিয়া, সেখানে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে একটা ভোটাভুটি হয়েছিল। এবং এই যে রিসেন্টলি ইলন মাস্ক একটা বললো যে যুদ্ধ কীভাবে থামানো যায়, তাতে করে তিনি 3-4টি একটা সমাধান দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল যে ঠিক আছে, যে যেখানে আছে, যে যেটা দখল করে আছে সেটাই তার হোক, এবং বাকি যদি সেরকম কোনো প্রবলেম হয় তাহলে দখলীকৃত এরিয়ায় মানুষজনকে একটা ভোটাভুটির ব্যবস্থা করতে হবে, তারা কোন দেশের সাথে থাকবে, রাশিয়ার সাথে থাকবে না ইউক্রেনের সাথে থাকবে। তো মোটামুটি দেখা যায় যে ইউক্রেনের ক্ষেত্রে উইন উইন পজিশান নয়, ইউক্রেনের ক্ষেত্রে লসই পজিশান। তো বাইডেন যাওয়ার আগে হঠাৎ করে একটা কনফ্লিক্ট তৈরি করলো,
ইউক্রেন রাশিয়ার সাথে আবার যুদ্ধে নেমে গেছে। রাশিয়া কিন্তু নিজের সর্বশক্তি দিয়ে ইউক্রেনকে কিন্তু দখল করার চেষ্টা করছে। বিভিন্নভাবে আমরা দেখছি যে বাংলাদেশের কনফ্লিক্ট এটা কখনো মানে থামছে না। সিরিয়ার কনফ্লিক্ট এটা তো সেই 13 বছর ধরে চলছে। আমরা দেখছি যে ইরাক তো শেষ হয়ে গেছে, সাদ্দাম হোসেনকে ইউএসএ মেরেছে। আচ্ছা, আল কায়দা যিনি নেতা ছিলেন ওসামা বিন লাদেন, তো এই ওসামা বিন লাদেনকে সৌদি আরব সাহায্য করেছিল এরকম নাকি সিআইএ জানতে পেরেছিল, এবং কিন্তু দেখা যায় যে সৌদি আরবকে কিন্তু সেরকমভাবে ইউএসএ কিছু বলছে না, কারণ সৌদি আরবের এই যে একটা বিশাল তেলের একটা খনি আছে, সেই তেলটাকে নিতে হবে। তো সৌদি আরবকে কিন্তু তেমন বন্ধু হিসাবেই রেখেছে, তাদের সাহায্য করছে এবং তাদেরকে পাশে রেখেছে বন্ধু দেশ হিসাবে। সারা মুসলিম কান্ট্রিগুলো যে 52টা মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো আছে, শিয়া সুন্নির কনফ্লিক্ট, বিভিন্নভাবে হিউম্যান রাইটসের হচ্ছে, মানে ভায়োলেশন হচ্ছে। ইউএন কিন্তু কিছু করতে পারছে না, কারণ ইউএন ইউএসের একটা সমীকরণে চলে। সেখানে দেখা যাচ্ছে যে ইউএনের হাত পা বাঁধা। ইউএসএ হেজিমনি, মানে তার যে সুপার পাওয়ার, সেটাকে দেখানোর চেষ্টা করছে। ট্রাম্প আসছে 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে, তো আসার পর একটা বোঝা যাবে যে সারা পৃথিবীর যে গ্লোবাল পলিটিক্সের কোন দিকে যাবে। কারণ ট্রাম্প থাকুক আর বাইডেন থাকুক, যেই থাকুক না কেন, ইউএসএ কারোর নয়, ইউএসএ নিজেরই। এবং যতই আমরা দেখি যে ভারতকে ট্রাম্প বন্ধু হিসাবে ভাবে, কিন্তু আলটিমেট কিন্তু এটা হওয়ার নয়, এটা হবেও না। চায়নাও যেমন আজকে হাত মিলিয়েছে ইন্ডিয়ার সাথে, চায়নাও কিন্তু বন্ধু হিসেবে ভাবে না। তো আলটিমেট নিজেরটাকে নিজেই বুঝতে হবে, এবং সেই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আমাদের আরও বেশি স্ট্রং রাজনৈতিক যাতে অস্থিরতা না থাকে, একটা মানে স্ট্রং রাজনৈতিক দল হিসাবে ইন্ডিয়াকে গঠন করতে হবে, এবং যাতে করে স্ট্রং ডিসিশান নিতে পারে। ওয়ার্ল্ড যে অ্যাফেয়ার বা যে আমাদের ফরেন যে অ্যাফেয়ারটা, সেটা অনেক বেশি মানে নিউট্রাল থাকতে হবে, কারোর কোথাও যেন বায়াসড না থাকে। তো দেখছি কী করা যায়। এরপরে আমরা দেখব, মানে কারেন্ট সিচুয়েশান হিসাবে পরের এপিসোডে আমরা কিছু বলার চেষ্টা করব।